শব্দ, একটি নাম মানুষের বিশ্বাস আস্থা অর্জন করতে করতে একসময় ব্র্যান্ডে পরিণত হয়। আর দ্য ব্র্যান্ড মেকার সাথে আমি রানা ইসলাম আপনাদের সাথে আছি গ্রিন টিভির এই আয়োজনে। আমার সাথে আজকে রয়েছেন আবরারুর রহিম, হেড অফ আইএমসি টেকনো বাংলাদেশ। স্বাগত জানাচ্ছি আপনাকে। সালামালাইকুম, ভালো আছেন? আমি ভালো আছি, আপনি ভালো আছেন জি, নিশ্চয়ই? আলহামদুলিল্লাহ। ব্র্যান্ড আপনার কাছে কি আসলে? ব্র্যান্ড আসলে একটা পারসেপশন। ব্র্যান্ড একটা নাম হতে পারে, একটা লোগো হতে পারে, অনেক কিছু অনেকভাবে এলাবোরেট করে। বাট ব্র্যান্ড হচ্ছে আসলে আপনি একটা মানুষের কাছে কিভাবে প্রেজেন্ট করতেছেন, দ্যাট ইজ ব্র্যান্ড, সিম্পলি। আপনার জীবনে এই যে ক্যারিয়ারে শুরু করেছিলেন, সেই শুরুর জীবনের কথাই যেতে চাই। তাহলে শুরুটা কিভাবে হয়েছিল আপনার? এইটা হচ্ছে একটা স্টোরি, ছোট্ট স্টোরি। থিং ইজ দ্যাট যে আমি আসলে কখনোই চিন্তা করিনি যে আমি আসলে ব্র্যান্ড মার্কেটিং এগুলো নিয়ে কাজ করব, কারণ আসলে ওই আন্ডারস্ট্যান্ডিংই ছিল না। টুক করে চলে আসা? টুক করেই চলে আসে। ফ্যাক্ট হচ্ছে আমি যখন আমার ইউনিভার্সিটি লাইফে আমি পদার্পণ করি, তখন আমার চিন্তা ছিল যে আই উইল ডু সামথিং হুইচ ইন্টারাক্ট উইথ পিপল, মানে আমি অনেক বেশি মানুষের সাথে ইন্টারাক্ট করতে পারবো। তখন ওইখান থেকে আমার মাথায় যেটা আসলো যে হিউম্যান রিসোর্স ইজ এ ভেরি গুড সাবজেক্ট। পড়াশোনার কথা যদি বলি, আমি হিউম্যান রিসোর্সে মানুষের সাথে অনেক মেশা যাবে, কথা বলা যাবে, মানুষকে জানা যাবে, বোঝা যাবে। সো আই স্টার্টেড মাই স্টাডি অ্যাট হিউম্যান রিসোর্স। কিন্তু আমি কাজ করতে করতে আমার এক ফ্রেন্ড, মানে মানুষ কিন্তু তার বন্ধু দিয়ে অনেক অনেক বেশি অনুপ্রেরণা। অনুপ্রাণিত হয়। সো আমার দুইটা ফ্রেন্ড, দে কাম ইন ফ্রন্ট অফ মি, আসার পর বলতেছে লেটস ডু সামথিং যেখান থেকে আসলে অনেক কিছু শেখা যাবে, কিছু টাকাও ইনকাম করা যাবে। একদম নমিনাল লাইফে আমার এভাবে শুরু হয়। সো আমি আসলে মানে দ্য ফ্যামিলি আই বিলং ফ্রম, যে আমার যে ইনকাম করতে হবে এরকম আসলে প্ল্যানিং আমার স্টুডেন্ট লাইফে ছিলই না, কখনোই ছিল না। সো আমার ফ্রেন্ডরা যখন সবাই রাজি হয়ে গেল, 7টা ফ্রেন্ড আমরা, তখন আই থট যে ঠিক আছে, লেটস ট্রাই। নট ফর ওরা করছে ওরা করছে আমি করছি না কেন। সো ওইখান থেকে আই ওয়েন্ট ফর দ্য ইন্টারভিউ। সো তখন ফিলিপ মরিস বাংলাদেশে ফার্স্ট আসে। ফার্স্ট ইন্টারভিউ, আপনার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? ইউনিভার্সিটি লাইফের এক্সপিরিয়েন্স তো ভেরি, মানে আমি কি বলবো যে আই এম ওভারওয়েলমড ওয়াই, কারণ হচ্ছে আমি যে ইন্টারভিউটা দিতে গিয়েছিলাম দ্যাট ইজ ফিলিপ মরিসেস ইন্টারভিউ, একটা পার্ট টাইম জব। সো আমি যখন ওখানে যাই তখন আই ফিল লাইক যে এখানে তো আসলে সব মানে ইউনিভার্সিটি স্টুডেন্টসরা সবাই, তাহলে তো এটা খুব ইন্টারেস্টিং হবে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং গল্প ছিল যে আমি যখন ইন্টারভিউ দেওয়ার দ্বার প্রান্তে ছিলাম, তখন আই স সামথিং হ্যাপেন দেয়ার। কী হয়েছিল যে একটা কেওয়াজ শুরু হয়ে গেছে, অনেক স্টুডেন্টের মধ্যে তো কেওয়াজ শুরু হয়ে গেছে। তো আমার খুব ইন্টারেস্ট ছিল যে কী ব্যাপার, এটা কী হচ্ছে। তো আমি গেলাম, জিজ্ঞেস করলাম যে ভাই আপনি এরকম চিল্লাচিল্লি করছেন কেন। যে ইন্টারভিউয়ার যে দিতে আসছিল, ইন্টারভিউয়ের সাথে একটা প্রবলেম হয়েছে। তো উনি বললো যে ভাই আমার নাকি বয়স হয় নাই, আমাকে ফিলিপ মরিসে নেবে না। বা আমি তো হচ্ছে কি অনার্স কমপ্লিট করছি, আমাকে নিচ্ছে না ওরা। ঠিক ওই মুহূর্তে আমাকে আমার নামটা ডাকে আর কি। সো আমি তো একটু দেখতে ছোটদের মতন ছিলাম তখন আরও বেশি, হ্যাঁ। তো আই থট যে এটা মনে হয় আমার জন্য ভালো একটা ডিসিশন হচ্ছে না, কারণ জিনিসটা একটা হয়ে গেছে ঘটনা এরকম। তা আমি জাস্ট ওই ইন্টারভিউ বোর্ডে যেহেতু নাম ডেকে ফেলেছে, আমি ভিতরে গেলাম। তো মাই ইন্টারভিউ ওয়েন্স মানে এত ভালো হলো যে কথায় কথায় আর কি। সো আই থট যে আসলে আমার ইন্টারভিউ হয়নি, জাস্ট আ ডিসকাশন। এবং আমি যেই মানে পজিশনের জন্য গিয়েছিলাম, ওই পজিশনে আমাকে নেওয়া হলো না, নেওয়া হলো সুপারভাইজার পজিশনের জন্য, মানে একদম ফার্স্ট ডেই। একেবারে, হ্যাঁ। সো আমি আসলে তখন ওভারওয়েলমড। আমি চিন্তা করলাম যে ইটস আ ভেরি গুড অ্যাচিভমেন্ট। কিন্তু আমি যখন বের হইলাম তখন আমার বাকি ফ্রেন্ডদের কারোই হলো না। আচ্ছা। ঠিক আছে, তো আই থট যে আমি তো ফ্রেন্ডদের জন্যই আসা, তাহলে আমি আর একটু করবো না, এবং আমি কাজটা করি নাই। তো আমি যেদিন পরের দিন ফোন কল পেলাম যে আপনাকে আসতে হবে, তখন আমি জানাই দিলাম যে ভাই আই এম নট ইন্টারেস্টেড। তখন ওই পারে যে ভদ্রলোক ছিলেন, ওই ভদ্রলোকের সাথে আমার এখনও পরিচয় আছে, রনি ভাই নাম, আমার শ্রদ্ধেয় বড় ভাই। সো রনি ভাই আমাকে একটা জিনিস বলেছিল যে পার্সোনাল প্রফেশনাল দুইটাকে সবসময় আলাদা রাখবেন, ঠিক আছে, তাহলে আপনি জীবনে কিছু করতে পারবেন, নাহলে আসলে এটা করা এইভাবে না করাটা ঠিক না। এই যে এখন দীর্ঘ সময় ধরে মার্কেটিং, সেলস এবং এই ইস্যুসগুলো নিয়ে কাজ করছেন, এখনো কি এই লেসনটা মনে হয় যে আসলে 100%, আর আজকে বলতেই না, 100% মনে হয়। তবে আমি ওই দিন যেটা করেছিলাম ওইটা আমার জন্য আরেকটা চ্যালেঞ্জিং ব্যাপার ছিল, এবং ওইটা আমি অ্যাচিভ করার জন্য আমি অনেক কনফিডেন্ট গ্রো করতে পেরেছিলাম। সেটা হচ্ছে তখন আমি বলছিলাম তাকে, ফোনে অ্যান্সার বললাম যে ভাইয়া একটা জিনিস যদি করা যায় তাহলে আমি আই এম ভেরি মাচ ইন্টারেস্টেড। তখন বললো কি, আমি বললাম আপনার যদি এরকম কোনো কাজ লাগে যেখানে অনেক মানুষজনকে নিয়ে কাজ করা যাবে, আমি পারবো নিয়ে মানে আমি অর্গানাইজ করব, আপনি যদি লাগে আমাকে জানাবেন। জাস্ট একদিন পরে আই গট দ্য কল। গ্রামীণ ফোনের একটা রেজিস্ট্রেশন ছিল, আই এম টকিং অ্যাবাউট 2006। গ্রামীণ ফোনের একটা রেজিস্ট্রেশনের একটা ক্যাম্পেইন আসলো, যেখানে আমাকে ফোন করা হলো, আমাকে বললো যে আপনি কি 100 ব্র্যান্ড প্রমোটার দিতে পারবেন।
তো ওইটা ছিল আমার জন্য একটা চ্যালেঞ্জ। মানে এই যে আপনি ওনাকে বলেছিলেন, এই পাওয়ারটা আপনি কিভাবে তৈরি করেছিলেন? এইটা হতে পারে, এটা আমি ইনহেরিট করি এরকম ব্যাপারটা। সো আমাকে যখন বলছে আমি কিন্তু কিছু ভেবে বলি নাই। আমার কাছে মাথায় ছিল যে আমার ফ্রেন্ডরা তো ডিপ্রাইভড, আমাকে নিয়ে গেল, হ্যাঁ আমি তো ওদের সাথে থাকতে পারছি না, আচ্ছা। ঠিক আছে। সো ওই জায়গা থেকেই কথাটা আসছিল। বাট যখন আমাকে বললো যে ক্যান ইউ ব্রিং 100 পিপল বাই ইয়োর সেলফ, তখন আমি না একটা ক্যাম্পেইন করে ফেলছি জানেন। ইউনিভার্সিটিতে আমি পোস্টার টোস্টার সব কিছু রেডি টেডি করে আমি 100-এর জায়গায় মানে আমার মনে আছে 78 পিপলকে আই এবল টু অর্গানাইজ। আই ওয়েন্ট ফর দ্য ইন্টারভিউ অ্যান্ড 60 পিপল গট সিলেক্টেড। তার আগে কিন্তু আমি স্ক্রিনিংটাও করেছি। তখন কিন্তু স্ক্রিনিং কি, ইন্টারভিউর প্রসেস জানতেন না। আই ডোন্ট নো এনিথিং। সো ওইটা আমার ব্রেক থ্রু ছিল মার্কেটিংয়ে আসার, কারণ একটা ক্যাম্পেইন। সো অ্যাক্টিভেশন থেকে আমার লাইফ শুরু। আমি আমার ক্যারিয়ার শুরু করেছি এজেন্সিতে, দেন আই ওয়েন্ট টু দ্য কর্পোরেট। এজেন্সি যে ওয়ার্ক টাইম, এই টাইম নিয়ে আপনি আসলে কিভাবে নিজের লাইফের সাথে ম্যাচ করাবেন? সো আমি যদি আমার এক্সপিরিয়েন্স থেকে বলি, প্রত্যেকটা মানুষের একটা স্কুল ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। মানে আমরা যেরকম স্কুল পড়েছি, যেখানে আসলে লার্নেড হয় মানুষ। এক্স্যাক্টলি। সো আমার কাছে মনে হয় যে একটা স্কুল ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড এজেন্সি ইজ এ স্কুল ফর মার্কেটার। ফর মার্কেটিয়ার। আমার কাছে মনে হয় কি আসলে নট অনলি মার্কেটিয়ার, আপনি যদি আপনার লাইফে আপনাকে প্রিপেয়ার করতে চান, মানে আর্মি যেরকম আর কি, সোজা কথা, আপনি যদি আপনাকে প্রিপেয়ার করতে চান এবং আপনি যদি রেডি হতে চান, ইউ নেভার সে নো, যে আমি নো বলবো না, তাহলে ইউ হ্যাভ টু গো টু এজেন্সি। আরও রুটে যদি যেতে চান, ওটা হচ্ছে নিজের ইচ্ছা থেকে, যদি আরও রুটে যেতে চান, এজেন্সি কাদের সাথে কাজ করে, ভেন্ডার্সদের সাথে কাজ করে। সো ওইটা হচ্ছে শেখার জায়গা। সো এজেন্সিতে কাজ করলে ইউ গট আ চান্স টু লার্ন থিংস। এই ক্যান ডু অ্যাটিটিউডটা আপনার তৈরি হবে এজেন্সি থেকে। সেটা মার্কেটিয়ার হলে ভেরি ইম্পর্ট্যান্ট। আদার্স আপনি যে কোনো ইন্ডাস্ট্রিতেই যান, ইফ ইউ কেম ফ্রম এজেন্সি, ইউ হ্যাভ দ্য, মানে কি বলবো, যে ওই শাউট আউটটা আপনার ভিতরে সবসময় থাকবে, ওই কারেজটা সবসময় থাকবে। মানে নেভার সে নো, বলার যে লিডারশিপ ক্যাপাসিটি। ওই যে ফার্স্ট ডেতে আমি যে না করলাম, তারপরে যে আমি বললাম যে আমি পারবো, 100 জন নিয়ে আসতেছি, আমি কিন্তু জানি যে ইউনিভার্সিটিতে গিয়ে এত লোকজনের অ্যারেঞ্জ করতে পারবো, আমি জানতাম না, কিন্তু আই মেড ইট। সো ওই ফ্যাক্টটা হচ্ছে যে ওই ক্যান ডু অ্যাটিটিউডটা আপনাকে যখন ছেড়ে দেওয়া হবে, তখন আপনি করবেনই। ক্যারিয়ারে কোন সময়টা আপনার কাছে খুব বেশি চ্যালেঞ্জিং মনে হয়েছিল এখন পর্যন্ত? মিডিয়াল একটা টাইম থাকে যখন আপনি মোটামুটি এক্সপিরিয়েন্স মনে করবেন নিজেকে, এবং আপনার এক্সপেকটেশন অনেক বেড়ে যাবে। আপনি কিন্তু এক্সপিরিয়েন্সড না, আপনার কাছে মনে হবে Expectation level বেড়ে যাচ্ছে। এক্সপেকটেশন লেভেল বেড়ে যাবে, এবং নিজের কাছে মনে হচ্ছে অনেক কিছু জানি মনে হয়। অনেক কিছু জানি, আমি পাচ্ছি না, আমাকে ভ্যালু করতেছে না। সো ওই টাইমটা আসলে নিজের সাথে কথা বলা এবং নিজেকে বোঝা, নিজেকে জাজ করা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। লাইক আপনি যদি তখন নিজে নিজে জাজ না করতে পারেন যে হোয়াট ইউ আর, আপনি কিছু হয়ে যান নাই, দের আর লট অফ ওয়ে দ্যাট ইউ হ্যাভ টু মানে গো অন, তখন আপনি নিজেকে একটা জায়গায় রাখতে পারবেন। ইন জেনারেলি কি সেটা সম্ভব হয়? ইন জেনারেলি সম্ভব হয়, সেটাতে গাইডেন্স লাগে। আমাদের লাইফে একটা জিনিসের অনেক মানে মানে আমাদের অভাব নেই, বড় ভাই আছে না, সবারই বড় ভাই আছে। সো আপনি যদি রাইট পার্সনের সাথে থাকেন, রাইট পার্সনের সাথে মেশেন, তাহলে হচ্ছে ইউ গট আ গুড গাইডেন্স। আচ্ছা, আপনার এই যে ক্যারিয়ার লাইফে বা মানে মার্কেটিং ক্যারিয়ার লাইফে বন্ধুর টা জানলাম, বড় ভাইয়েরটা জানলাম, আর কে কে এভাবে আপনাকে আসলে এগিয়ে দিয়েছেন? এইখানে সবার প্রথম নামটা বলতে হবে আমার বাবার। আমার বাবা, হি ওয়াজ এক্স, এটা বলে হচ্ছে রেড ক্রস, আপনি নাম শুনে থাকবেন। সো আমার বাবার আসলে এক্সপিরিয়েন্স হচ্ছে, হি হ্যাভ আ ট্রেমেন্ডাস এক্সপিরিয়েন্স টু কি বলবো, ফ্লাই ইন মেনি কান্ট্রিজ। সে আসলে অনেক কালচার নিয়ে কাজ করেছে, অনেক মানুষ নিয়ে কাজ করেছে। সো ওইখান থেকে আই কল হিম গুগল এখনও টিল ডেট। এটা আমার আব্বুকে হয়তো আমার সরাসরি বলা হয় নাই, বাট আমি তাকে গুগল বলি ইন ফ্রন্ট অফ অল দ্য পিপল। কেন বলি? কারণ হি ইজ এ পার্সন যাকে আপনি যদি কখনো কোনো কিছু জিজ্ঞেস করেন, ইউ গট অ্যান অ্যান্সার, একটা অ্যাকুরেট অ্যান্সার পাবেন। আচ্ছা। সো আপনার লাইক মানে আমাদের যে এই যে শিফটিংটা এখন কি ডিজিটাল রেভলিউশন, সো ডিজিটাল রেভলিউশনে তো আমরাই আসলে অনেক বেশি পরে এসে এটাতে কোপ আপ করেছি। বাট আমাদের বাবারা, তারা তো আসলে ওয়ার্ল্ড দেখেছে, ডিজিটাল রেভলিউশনে কিন্তু তারা হচ্ছে অ্যাডাপ্ট করেছে, খুব বেশি বলবো না যে পারছে, বাট অ্যাডাপ্ট করেছে। সো ওই জায়গাটা থেকে এখন ওয়ার উই আস্ক ChatGPT, গুগল and friends and brothers. But if you can ask my father, because he have a very মানে ওই যে vast knowledge about culture, people, things, এই জন্য আপনি ওনাকে কিছু জিজ্ঞেস করলেই
ইউ গট অ্যান অ্যান্সার অ্যান্ড রাইট অ্যান্সার, ঠিক আছে? সো আপনার রেসপেক্টের জায়গা কখন কাজে লাগে জানেন? যখন আপনি এরকম একটা মানুষের সাথে সময় পান। যদিও আমি আমার লাইফে আমার বাবার সাথে খুব অল্প সময় পেয়েছি, কিন্তু হি ইজ মাই আইডল, হি ইজ মাই ইন্সপিরেশন অলওয়েজ। সো আমার বাবা একটা কথা বলতো আমাকে, যখন আমি এই এজেন্সিতে বা ইভেন্ট ম্যানেজমেন্টে আমি কাজ করা শুরু করি, হি এনকারেজড মি, ঠিক আছে? মানে সবসময় এনকারেজ করেছে, ডু সামথিং। আমি স্টুডেন্ট ছিলাম, ডু সামথিং, নো প্রবলেম, মানে এটা ভালো। কিন্তু একটা জিনিস বলতো সবসময় যে তুমি একটা কাজ করবে, এমন একটা কাজ করবে যেটাতে মানুষ তোমার কাছে আসে। কিন্তু মানে আবু দেখতো আর কি যে তুমি তো সব জায়গায় ঘুরে বেড়াচ্ছ। সো মেড ইউর সেলফ ইন সাচ ওয়ে দ্যাট সামডে পিপল উইল কাম টু ইউ, ইউ হ্যাভ এ চেয়ার। সো বাবাকে দেখে এটাও হয়তো শিখেছেন যে একজন মানুষ কিভাবে নিজেকে একটা ব্র্যান্ডিং গড়ে তুলতে পারে। এক্স্যাক্টলি। সো এইটা আমার বাবার টাইমে যেটা ছিল, তখন পার্সোনাল ব্র্যান্ডিং বা সেলফ কনসিয়াসনেস অ্যাবাউট মানে মানুষের সামনে রিকগনাইজ করার ব্যাপারটা ছিল না। তখন মানুষ কিন্তু ইন্ডাস্ট্রি টু ইন্ডাস্ট্রি পিপল। যেমন আমার বাবাকে অনেক মানুষ চেনে, অনেক মানুষ চেনে, বিকজ সে আসলে ওই যে অনেক মানুষের সাথে কাজ করতো। তো এখন তো আসলে ওই সুযোগটা অনেক কম, মানে মানুষের সাথে একদম ম্যান টু ম্যান পরিচয় হওয়া। ধরেন আপনি আপনার সাথে আপনার ডিজিটাল ল্যান্ডস্কেপে পরিচয় আছে 5,000 লোকের, কতজন মানুষকে আপনি পার্সোনালি চিনেন? কতজন লোকের সাথে আপনার সরাসরি কথা বলার সুযোগ হয়েছে? এক্স্যাক্টলি। সো ওই জায়গাটা থেকে এখন যেটা ইম্পর্ট্যান্ট, এখন না, এটা আমি বলতেছি আরও 3-4-5 বছর আগে থেকে ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে হু এভার ইউ আর, হোয়াট এভার ইউ আর ডুইং, ইট শুড বি ইন আ প্ল্যাটফর্ম দ্যাট পিপল ক্যান ওয়াচ, পিপল ক্যান নো অ্যাবাউট। মানে আপনি সোশ্যাল মিডিয়া ব্র্যান্ডিং এর কথা বলছেন। Exactly. আমরা এই প্রসঙ্গেই প্রশ্ন করতে চাই আপনাকে, একটা ব্রেক নিয়ে ফিরতে চাই। প্রিয় দর্শক, নিচ্ছে ছোট্ট একটা বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, ফিরে এলাম দ্য ব্র্যান্ড মেকার শো নিয়ে। আমি রানা ইসলাম আবারও আপনাদের সাথে, আর আমার সাথে রয়েছে আবরারুর রহিম, হেড অফ আইএমসি টেকনো বাংলাদেশ। যে প্রসঙ্গে কথা হচ্ছিল বিরতিতে যাবার আগে, যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা প্ল্যাটফর্মে নিজেকে মেলে ধরা, হুইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর ইউ, সোশ্যাল মিডিয়া মার্কেটিং অর পার্সোনাল মার্কেটিং? সো আপনাকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে হলে পার্সোনাল মার্কেটিং করতে হবে আগে। সো দুইটার সাথে আসলে ওতপ্রোতভাবে জড়িত। পার্সোনাল মার্কেটিং বা পার্সোনাল ব্র্যান্ডিং যদি বলি, তাহলে ইউ হ্যাভ টু ওয়ার্ক, রাইট? আপনাকে তো আগে কাজ করতে হবে, আপনাকে কিন্তু আগে প্রুফ করতে হবে হোয়াট ইউ আর কেপেবল অফ। রাইট। সো আপনি যখন কেপেবল হবেন, তখন হচ্ছে ইউ ফিল লাইক যে আপনি মানুষকে এটা জানাইতে হবে, কারণ আপনি যে কেপেবল সেটা তো মানুষ জানে না। সো তখন সোশ্যাল মিডিয়াটা আসে। ধরেন 4 বছর আগে যখন সোশ্যাল মিডিয়া বলতে শুধু ফেসবুক বুঝতো মানুষ, শুধু ফেসবুক বুঝতো, তখন কিন্তু মানুষ ফেসবুকে অনেক বেশি ইন্টারপ্রেটেড ছিল, অনেক বেশি মানুষের সেলফ লাইফ, পার্সোনাল লাইফ এবং ওয়ার্ক লাইফটাকে ব্যালেন্স করতো। সো এখন কিন্তু ইটস নট অনলি ফেসবুক, এখন কিন্তু অনেকগুলো আলাদা প্ল্যাটফর্ম হয়েছে, যেগুলো আগেও ওয়ার্ল্ড ওয়াইড ছিল, বাট অ্যাকসেপ্টেন্সটা আমাদের দেশে ছিল না। সো আপনি যখন পার্সোনালি কোনো কাজ করবেন বা পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে কাজ করবেন, তখন প্ল্যাটফর্ম ডিভাইড করতে হবে। আর প্রত্যেকটা প্ল্যাটফর্মের টাইপ ডিফারেন্ট। ফেসবুকে একরকম, ইনস্টাগ্রামে একরকম, ইউটিউবে একরকম, টিকটকে একরকম। সো টাইম টু টাইম কিন্তু ভ্যালু অফ প্ল্যাটফর্ম চেঞ্জ হচ্ছে। রাইট। এবং আপনাকে পার্সোনাল ব্র্যান্ডিং মানে পার্সোনাল আপনি কী করলেন সেটা পোর্ট্রে করার জন্য ইউ নিড আ প্ল্যাটফর্ম, রাইট? সো ধরেন রানা ভাই, আপনার সাথে আমার আজকে পরিচয় হয়েছে, আপনার সাথে আমি সোশ্যাল মিডিয়াতে কানেক্টেড হয়েছি, হ্যাঁ। এখন আপনি আমাকে মনে রাখবেন কীভাবে? আপনি আমাকে মনে রাখবেন কীভাবে? আজকের ইন্টারভিউর পরে আপনি ইউ আর বিজি, আপনার তো মনে রাখার জন্য একটা টপিক লাগবে আপনার, ঠিক আছে? সো আপনি যদি দেখেন যে দিস গায় ইজ অলওয়েজ ওয়ার্কিং, নট অনলি ওয়ার্কিং, আমি কাজ করলেই আপনি কেন আমাকে দেখবেন? হ্যাভ সামথিং রিমার্কেবল, আমার এবং যেটা আমার ইন্টারেস্টের সাথে যায়। এক্স্যাক্টলি, আপনার ইন্টারেস্টের সাথে যায় এবং আপনার দেখতে ভালো লাগছে। সো তখনই কিন্তু আপনি দেখবেন, যেটাকে আমরা কন্টেন্ট মার্কেটিং বলি। আমরা তো একটা ব্র্যান্ডের জন্য কন্টেন্ট নিয়ে কাজ করি, কারণ ওই ব্র্যান্ডটাকে কী করতে হয়, মানুষের সামনে রিপ্রেজেন্ট করতে হয়, সবসময় সামনে টাইমলাইনে থাকার জন্য কন্টেন্ট মার্কেটিং করি। সেম আপনার পার্সোনাল ক্ষেত্রেও আপনারও একটা কন্টেন্ট থাকতে হবে। পার্সোনাল কন্টেন্ট। পার্সোনাল কন্টেন্ট, কন্টেন্ট মিনস কিন্তু কোনো এভি না, কন্টেন্ট মিনস কিন্তু কোনো ধরনের রিলস না, কন্টেন্ট মিনস হোয়াট ইউ আর ডুইং। এবং এটা কি আসলে মানুষের ইন্টারেস্ট? কন্টেন্ট মার্কেটিং এখন একটা খুব জনপ্রিয় টার্ম, জি। এবং এটা নিয়ে আপনি কাজ করেছেন, আপনার প্রিভিয়াস অভিজ্ঞতা এবং অ্যাট প্রেজেন্ট অভিজ্ঞতা যেখানে কাজ করেন, সেখানে কাজ করতে যে আসলে কোন কোন চ্যালেঞ্জের মুখে পড়েছেন আর সাকসেসটা কি ঘটেছে? এইটা হচ্ছে, ধরেন আমি মার্কেটিং নিয়ে যদি বলি, এই জায়গাটায় মার্কেটিং কিন্তু সবসময় যে মানে কি বলবো যে প্ল্যান অ্যান্ড স্ট্র্যাটেজিক তা কিন্তু না।
মার্কেটিং ইজ অলওয়েজ ট্রায়াল অ্যান্ড এরর। সো আপনার কোনো প্ল্যান, আপনার কোনো আইডিয়েশন নিয়ে যখন আপনি কাজ করবেন, তখন আপনাকে অনেক বেশি ওপেন থাকতে হবে। এখানে এমপ্লয়ি অ্যান্ড এমপ্লয়ারের একটা ব্যাপার থাকে। সো আপনি দেখবেন যে অর্গানাইজেশনের এমপ্লয়াররা এমপ্লয়ির ওই জায়গাটাতে ট্রাস্ট করে বা ওই জায়গাটা একটা ছাড় দেয়, চিন্তার সাথে অ্যালাইনমেন্ট হয়, এটা কি ফ্রিডমের জায়গা? ফ্রিডমের জায়গায়, থট প্রসেস ফ্রিডমের জায়গায়। কারণ আপনি যখন ক্রিয়েটিভ আইডিয়েশন নিয়ে কাজ করবেন, তখন আপনার মধ্যে যদি ওই স্টিফনেসটা থাকে বা ওই বাউন্ডারিটা থাকে, তাহলে ইউ ক্যানট ব্রিং থিংস আউট অফ ইউ। ঠিক আছে? সো ওই জায়গায় কিন্তু ট্রাস্টের জায়গাটা অবশ্যই এমপ্লয়ারের। কারণ আপনাকে যদি সেই সুযোগটা না দেয়, আপনি ওই ব্র্যান্ডটাকে নিয়ে কিন্তু ভেবে কাজ করতে পারবেন না। ঠিক আছে? যেইটা হচ্ছে আমার এই যে নেক্সট জেনারেশনের জন্য একই সাজেশন। দেখেন আজকালকার জেনারেশন কি হচ্ছে, আজকাল জেনারেশন কিন্তু অনেক ক্রিয়েটিভ, অনেক ওয়াইডলি চিন্তা করতে পারে, এবং দে আর মানে মানে সামথিং এলস। এটা কিন্তু আসলে আমাদেরকে ছেড়ে অনেক উপরে চলে গেছে। সো ওদেরকে যদি আপনি বাউন্ডারিজ দিয়ে দেন, লাইক 9টায় আসতে হবে, 8টায় যেতে হবে বা 6টায় যেতে হবে, তোমাকে এইটার মধ্যে এই কাজটা করতে হবে, দিস ইজ রুলস। রুলস ঠিক আছে, রুলস দরকার আছে, অবশ্যই দরকার আছে, বাট রুলসের মধ্যে কিন্তু আপনি ক্রিয়েটিভনেস বের করতে পারবেন না। রুলস হচ্ছে ক্ল্যারিক্যাল জবের জন্য। আপনি, আমি ক্ল্যারিক্যাল জব কোনগুলোকে বলি? বাকি সব ডিপার্টমেন্টকে ক্ল্যারিক্যাল জব বলি। ঠিক আছে? কেন? কারণ দে হ্যাভ এ টেন্টেটিভ অ্যান্ড ফিক্সড ওয়ার্ক টু ডু অ্যাট ডেস্ক। ক্রিয়েটিভ আর মার্কেটিং কিন্তু অ্যাকচুয়ালি নেই 24/7 আসলে। এক্স্যাক্টলি। সো আপনি কিন্তু ওই রাতের বেলা 2টার সময় ফোন রিসিভ করতেছেন, ওই জায়গাটা এই ক্যাম্পেইনে এইটা হইছে, এইটা প্রবলেম হইছে, ইউ হ্যাভ টু এবং মানে ইওর ব্রেন ওয়ার্কিং অলওয়েজ রাইট। সো ওই জায়গাটাই হচ্ছে ক্রিয়েটিভ এর ওই কি বলে যে ওপেননেসটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন। কিন্তু আমি জানতে চাচ্ছি যে আপনি যে কাজগুলো করে এসেছেন সেইখান থেকে যদি এক্সপিরিয়েন্স শেয়ার করতে বলি, কোন কোন এক্সপিরিয়েন্সগুলো রিমার্কেবল ফর ইউ? সো লাইক ধরেন আমি যদি আমার এক্স কোম্পানির কথা বলি, আমি আগে যে কোম্পানিতে ছিলাম মিনিসো বাংলাদেশ। সো মিনিসো বাংলাদেশে যাত্রা শুরু করে 2017-তে। সো যখন প্রথম মিনিসো বাংলাদেশে আসে, তখন কিন্তু মিনিসো ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড, বাট বাংলাদেশে খুব কম মার্কেট বা নিশ পিপল নোজ অ্যাবাউট মিনিসো। ওয়ার্ল্ডে প্রায় 100-র উপরে ওদের স্টোরস। দিস ইজ এ রিটেল চেইন বিজনেস। সো এইটাকে ব্র্যান্ড হিসাবে আমি আমার এক্সপার্টিসটা হচ্ছে ব্র্যান্ড আপলিফটিং নিয়ে কাজ করতে পছন্দ করি, এবং আমি এটাতে এক্সপার্ট, আরও শিখছি। গড়ে তোলায় মজা পান? এক্স্যাক্টলি, গড়ে তোলার মধ্যে কিন্তু আসলে একটা আনন্দ আছে। সো ওই জায়গায় যখন আমি মিনিসো নিয়ে কাজ শুরু করি, যখন আই হ্যাভ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ এ ব্র্যান্ড ম্যানেজার অ্যাট মিনিসো, তখন আমি কিন্তু চেষ্টা করে দেখলাম যে আসলে মিনিসোকে যদি রিকগনাইজ করাতে হয়, তাহলে আমাকে এটাকে লোকালাইজ করতে হবে, মানে মানুষের অ্যাকসেপ্টেন্স ক্রিয়েট করতে হবে। সো তখন ক্যাম্পেইন করতে গিয়ে অনেক ধরনের জিনিসই আসছে, যে জিনিসগুলো আসলে টার্গেট গ্রুপের কাছে অ্যাকসেপ্টেড ছিল না। ধরেন মিনিসো তো রিটেল বিজনেস, তো এদের তো অনেক দোকান, অনেক এরিয়া বেসড। সো আপনি ওই নিশ এরিয়া বাদে বাকি যে এরিয়াগুলো আছে, সেখানে যখনই যাচ্ছি তখনই ব্যাকক্লাশ হতো, সেলসে প্রবলেম হতো, মানুষ চিনতো না, মানুষ ঢুকতো না, মানুষ ঢুকতে ভয় পেত, চিন্তা করতেছে ভেরি এক্সপেন্সিভ ব্র্যান্ড, ইটস নট ফর মি, এরকম টাইপ ছিল। সো আমি কিন্তু ক্যাম্পেইন যখন চিন্তা করা শুরু করলাম, তখন চিন্তা করলাম যে আসলে এটাকে আসলে লোকালাইজ কীভাবে করা যায়। তখন আসে আসলে ট্যালেন্ট পিপল, আপনি আসলে কোন কোন ট্যালেন্ট পিপলের সাথে কাজ করছেন। মিনিসো ম্যানেজমেন্ট ওয়াজ দেয়ার, ইভেন সাম আর্টিস্ট, লাইক আমি এখন মেনশন করতে চাই প্রীতম হাসান। তো আমি যখন প্রথম এই ক্যাম্পেইনটা নিয়ে চিন্তা করতেছিলাম, তখন আই ওয়াজ থিঙ্কিং যে আসলে কাকে নিয়ে কাজটা করা যায়। তাই সিট উইথ প্রীতম, অ্যান্ড ওই কথার মধ্যে থেকে এই ক্যাম্পেইনটা বেরোয় আসে, একটা জিঙ্গেল মানুষের কাছে কীভাবে পৌঁছানো যায়, একটা ক্যাম্পেইন কীভাবে হতে পারে। এবং ওই এক রাতের মধ্যে দিস গায়, মানে প্রীতম ইজ এ ভেরি ট্যালেন্টেড গায়। সো ও হচ্ছে এমন একটা লাইন নিয়ে আসলো আমার কাছে, আই ওয়াজ সোল্ড আউট, এবং দ্যাট ওয়াজ অ্যামেজিংলি অ্যাকসেপ্টেড বাই অল দ্য পিপল। তার মানে কখনো কখনো ব্র্যান্ডিং এর ক্ষেত্রে অ্যাসোসিয়েট পিপল অনেক বেশি ইফেক্টিভ হয়ে ওঠে। 100%, কখনো না, সবসময়। সবসময়। না, আমি কখনো বলেছি আমার জায়গা থেকে, আপনি সবসময় বলেছেন হয়তো আপনার জায়গা থেকে। অ্যাট প্রেজেন্ট যে জায়গাটা নিয়ে কাজ করছেন, যে মোবাইল নিয়ে কাজ করছেন, টেকনোলজি নিয়ে কাজ করছেন, টেকনো বাংলাদেশে কাজ করছেন, সেই জায়গার এক্সপিরিয়েন্স কি আসলে, এখানে চ্যালেঞ্জটা কি দেখছেন? টেকনো নিয়ে যখন আমি প্রথম আসি টেকনোতে, টেকনো নিয়ে আসার পর যেটা হচ্ছিল যে টেকনো আসলে গ্লোবালি কিন্তু অনেক বড় কোম্পানি। সো এটারও সেম, এটারও অ্যাকসেপ্টেন্স, মানুষ আসলে টেকনো প্রথম পারসেপশন আসতো এটা মনে হয় বাংলাদেশি কোম্পানি। এই পারসেপশনটা আমি আসলে পছন্দ করি না। বাংলাদেশি কোম্পানি হইলে কি, ওয়ালটন ইজ ডুইং ভেরি গুড, ঠিক আছে, বাকি আদার্স বাংলাদেশি কোম্পানি অনেক ভালো করছে, বাট বাংলাদেশের মানুষের পারসেপশন অনুযায়ী বাংলাদেশি কোম্পানির একটা ভ্যালিউ একটু মনে হয় একটু প্লাস মাইনাস, বিশেষ করে ইলেকট্রনিক্স পণ্যের ট্রাস্টের জায়গাটা, ট্রাস্টের জায়গা। হ্যাঁ। সো ওই জায়গাটা থেকে যখন আমি আই স্টার্টেড টেকনো,
সো আমার কাছে যেটা মনে হয়েছে যে বললাম যে এমপ্লয়ার অ্যান্ড এমপ্লয়ের মধ্যে আসলে ওই জেলিনটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, যে আই গট আ ভেরি গুড অপরচুনিটি টু ওয়ার্ক ইন টেকনো, যেখানে হচ্ছে মার্কেটিংকে অনেক ভ্যালিউ করা হয়। ঠিক আছে, তো ধরেন আমরা কোনো ধরনের ক্যাম্পেইন নিয়ে যখন প্ল্যান করি, চিন্তা করি, তখন ওটাকে ভ্যালিউ করা হয়, যেটার কারণে ওই ট্রাস্টের কারণে দ্যাট ক্যাম্পেইন বিকাম সো বিগ। ঠিক আছে, টেকনো বাংলাদেশে অনেক বড় বড় কাজ করেছে, যেটা ব্র্যান্ড আপলিফটিংয়ের জন্য ভেরি ইম্পর্টেন্ট ছিল। বাংলাদেশে প্রথমবারের মতো বাইরের একটা আর্টিস্ট একটা সোল কোম্পানি নিয়ে আসছে, বাদশাকে বাংলাদেশে আনছিলাম 2023 সালে আমরা। দ্যাট ওয়াজ অ্যামেজিং সাকসেস। আমরা ফুটবলের সাথে অ্যাসোসিয়েট করেছি, এএফসির সাথে অ্যাসোসিয়েট করেছি, আরও সামনে আরও ফুটবলের সাথে, কারণ গ্লোবালি টেকনো হচ্ছে ফুটবলের সাথে অনেক বড় অ্যাসোসিয়েশন। মানে গ্লোবালি টেকনো সবচেয়ে বড় এরিনা হচ্ছে আফ্রিকা। সো ওই জায়গায় সবচেয়ে বড় অ্যাসোসিয়েশন হচ্ছে ফুটবলের সাথে। সো আমরা ব্র্যান্ড মার্কেটিং বলেন বা কন্টেন্ট মার্কেটিংয়ে বলেন, আমরা ইনফ্লুয়েন্সার, কন্টেন্ট অ্যান্ড বগ মানে মানে বিগ বাজেসের জায়গাগুলোতে অনেক বেশি অ্যাসোসিয়েট করে কাজ করে। ইনফ্লুয়েন্সারের সাথে যাচ্ছেন বিকজ অফ ইয়ুথ পিপল, ইউর টার্গেট ইজ ইয়ুথ। এক্স্যাক্টলি। ইয়ুথ যারা ব্র্যান্ডিং বা মার্কেটিংয়ে আসতে চায়, তাদের জন্য আপনার পরামর্শ কি? আমি আসলে দেখেন, আমি একদম পার্সোনালি এই জায়গাটায় কাজ করি, অনেক কাজ করি। আমার সাথে পরিচিত মানুষজন যত মানুষ আছে, আমি সবাইকে এখানে ইন্টারেস্ট ক্রিয়েট করতে চেষ্টা করি, কারণ আই লাভ ইট। আই এনজয় ইচ অ্যান্ড এভরি টাইম, সিঙ্গেল টাইম। কারণ এই কাজটার মধ্যে এত মজা, এত শান্তি। কারণ আপনি যে কোনো কাজ যখন আপনি করবেন, আপনার মধ্যে কিন্তু একটা মনোটনি চলে আসবে। কিন্তু ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিংয়ের মধ্যে দেয়ার ইজ নাথিং মনোটোনাস। আপনি সবসময় নতুন কিছু করতে পারতেছেন, সবসময় নতুন কিছু ভাবতে পারতেছেন। মানে আপনাকে অনেক বেশি রিঅ্যাক্টিভ, প্রোঅ্যাক্টিভ থাকতেই হবে। মানে আপনাকে রেডি থাকতে হবে টু ডু থিংস। সো নতুন প্রজন্ম যদি কোনোভাবে আমার পরিচিত হয়ে থাকে, তাহলে আমি সবাইকে বলি ইউ শুড কাম ইন ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং, অ্যান্ড ফর দ্যাট ইউ হ্যাভ টু প্রিপেয়ার ইয়োর সেলফ ফ্রম দ্য ভেরি বিগিনিং। কিন্তু এই নতুনদের সাথে কাজ করতে যে ল্যাক কি খুঁজে পাচ্ছেন, এদের ল্যাকিংসগুলো কোথায় কোথায়? আমি এটা গল্পে বলছিলাম একজনকে, ধরেন আমরা যদি রেফার করি, আমরা রেফার করার মতন কিন্তু অনেক বড় বড় ব্র্যান্ড আছে ওয়ার্ল্ড ওয়াইড। লাইক আমি একদম সবাই যেটা চিনি সেটাকেই বলি, ধরেন গুগল, ফেসবুক, এই ব্র্যান্ডগুলো কিন্তু গত 10 বছর আগে থেকে দে হ্যাভ চেঞ্জ দেয়ার এনভায়রনমেন্ট ফর দেয়ার ওয়ার্কপ্লেস। ঠিক আছে, যেটা দেখেন আমরা আজ মিলেনিয়ালস যারা, তারা কিন্তু উই হ্যাড আ ড্রিম টু ওয়ার্ক দেয়ার। কেন? কারণ দ্য এনভায়রনমেন্ট, দ্য অফিস, দ্য লিডার্স আর ডিফারেন্ট। There is no one called boss, no one called sir. All are friends, bro. So a bro culture কিন্তু comes from those companies যেখানে আসলে মানুষের ইন্টারপ্রেটটা করে হচ্ছে আসলে তার রেজাল্ট, সে কি করছে, সে কিভাবে করছে, সেটা ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, টাইম বাউন্ড বা হচ্ছে রুলস দিয়ে না। সো ধরেন নতুন এই মানে কালচারটা যদি আমাদের এমপ্লয়াররা এখন অ্যাডাপ্ট না করে, তাহলে এখান থেকে আপনি কিছু বের করে আনতে পারবেন না। তো আমি তো আবারও বলছি, এই জেনারেশন ইজ ভেরি 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 ট্যালেন্টেড, কিন্তু আপনি এদেরকে মোল্ড কীভাবে করবেন, হাউ ইউ মেক দেম ওয়ার্ক, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আপনি যদি ট্রেডিশনাল রুলসে এখনও বসে থাকেন, তাহলে ইউ আর নট এবল টু ডু এনিথিং উইথ দেম। আপনার ক্যারিয়ার নিয়ে আপনার স্বপ্নটা কোথায়? স্বপ্ন যেখানে আছে এখানেই। আমি আসলে স্বপ্নে এইটাই দেখতাম। সো ভবিষ্যৎ যদি জিজ্ঞেস করেন, বাড়তে চান কতটা? হ্যাঁ, ভবিষ্যৎ যদি জিজ্ঞেস করেন, এই আমি এটা কেন বললাম, এটা হচ্ছে আমাদের একটা ব্যাড প্র্যাকটিস, আমরা আলহামদুলিল্লাহ বলি না। ঠিক আছে, সো ধরেন আপনি 5 বছর আগে যেটা চিন্তা করতেন, সেই জায়গায় কিন্তু আপনি এখন আছেন, সেই অ্যাচিভমেন্টের উপরে আপনি আছেন। বাট ওটি কিন্তু আমরা অ্যাকসেপ্ট করি না, যে না আমার মনে হয় আরেকটু ভালো ছিল। সো আমি আগে এটা বলে নিলাম এই কারণে যে আমি এইটাই স্বপ্ন দেখতাম, আমি এখানে থাকবো, এবং আলহামদুলিল্লাহ আই অ্যাচিভ ইট। সো ভবিষ্যৎ নিয়ে যদি বলেন, আমি শুধু মার্কেটিং না, আমি হচ্ছে রিটেইল, আমি হচ্ছে বিজনেস, আরও ইনভলভ হচ্ছি আলহামদুলিল্লাহ। সো আমার ইচ্ছা আছে আসলে পুরা প্রসেসটাকে আমার মধ্যে নিয়ে আসার, বিল্ড করার। সো আই উড লাভ টু বি আ লিডার অফ আ কোম্পানি। ইট কুড বি আ ম্যানেজিং ডিরেক্টর, ইট কুড বি আ সিইও, টু রোল অল দিস পিপল। আমি যেহেতু বললাম যে আমি পিপল ম্যানেজমেন্টে আসলে ছোটোবেলা থেকে অনেক বেশি আগ্রহী ছিলাম, পড়াশোনাও করেছেন। হ্যাঁ এক্স্যাক্টলি। সো ওই জায়গাটা থেকে আমার ইচ্ছা হচ্ছে আসলে আমি ওই পজিশনটা হোল্ড করার কারণ হচ্ছে, একটা হচ্ছে স্বপ্ন ডেফিনেটলি, আরেকটা হচ্ছে যে আমি আরও বেশি মানুষের সাথে ইনভলভ হতে পারবো। বাংলাদেশের ব্র্যান্ডিং নিয়ে, বা আমি যদি বলি যে বাংলাদেশ বা দেশপ্রেম, সেই জায়গা থেকে বাংলাদেশকে কোন জায়গায় দেখতে চান এবং নিজেকে কোথায় কাজে লাগাতে চান এটার? প্রথমত হচ্ছে দেখেন, আমরা বাংলাদেশের বাইরে তো প্রচুর যাওয়া হয় বিভিন্ন কাজের জন্য, কোম্পানিকে রিপ্রেজেন্ট করার জন্য। সো ধরেন টেকনো নিয়ে যদি বলি, টেকনোর আমার হচ্ছে 70 কান্ট্রিজে আমাদের হচ্ছে বিজনেস। সো আমাদের সব সময় হচ্ছে কোনো না কোনো জায়গায় একটা অ্যাসোসিয়েশন হয়।
সো ওই জায়গাটায় যেটা আমি করি বা আমাদের কোম্পানি করে, বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ হয়ে যখন যাই, যখন উইন করে কিছু আসি, এবং আপনি বিলিভ করবেন না যে ওয়ার্ল্ড ওয়াইড মানে টেকনোতে মার্কেটিংয়ে বাংলাদেশ হচ্ছে সবসময় নাম্বার 1 ও পজিশন রাখে। গ্রেট। সো হোয়াট এভার উই আর ডুইং দে ফলো আস, মানে আফ্রিকা বলেন বা অন্যান্য যত দেশ আছে, ইন্ডিয়া বলেন, সব আমাদেরকে ফলো করে যে দ্য স্ট্র্যাটেজি সো এখানে বাংলাদেশ আসলে লিড করছে, একটা ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করেছে already। করেছে অলরেডি। সো বাংলাদেশকে যদি আমি ব্র্যান্ডের জায়গা থেকে চিন্তা করি, রিপ্রেজেন্ট করার জায়গা থেকে চিন্তা করি, তাইলে হচ্ছে যে আপনি যখন বাঙালি হিসাবে যে কোনো কাজ করবেন যেটার অ্যাচিভমেন্ট থাকবে রিমার্কেবল, ওইটাই আপনার জন্য হচ্ছে রিপ্রেজেন্টেশনের জায়গা। সো প্রথমত হচ্ছে আপনি নিজেকে নিয়ে কাজ করতে হবে। আপনি যখন নিজেকে নিয়ে কাজ করবেন তখন ওইটাকে আপনি কোনভাবে প্রেজেন্ট করবেন সেটা হচ্ছে আপনার উপর, যেটা আমরা করি। অসাধারণ, থ্যাংক ইউ। আসলে আপনার সাথে কথা শেষ করা খুব টাফ, আমার কথা আরো বলতে ইচ্ছে করছে, কিন্তু প্রোগ্রামের একটা সময় থাকে নির্দিষ্ট। অসংখ্য ধন্যবাদ আপনাকে এই আয়োজনে আসবার জন্য। Thank you very much for giving me this opportunity to talk to you, and I would like to thanks all of the people যারা দেখবে এটা। একটা ছোট্ট কথা বলে যদি শেষ করতে পারি, সেটা হচ্ছে যে নেক্সট জেনারেশন যারা আমাদের কাছ থেকে শিখতে চায়, দেখতে চায় বা কিছু একটা করতে চায়, তাদের সবার জন্য সবার প্রথম যে জিনিসটা দরকার, স্বপ্ন দেখা দরকার। আগে স্বপ্নটা দেখতে হবে, স্বপ্নটা ফিক্স করতে এবং হবে। স্বপ্নের পথে হাঁটতে হবে। Exactly. এবং আমি বিশ্বাস করতে চাই যে গ্রিন টেলিভিশনের সাথে আপনাকে পাবো এরপরেও। ইনশাল্লাহ, ভালো ভালো থাকবেন। জি, থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এই ছিল আজকের আয়োজন দ্য ব্র্যান্ড মেকার শো নিয়ে আবারও আসবো নতুন অতিথিকে সাথে নিয়ে। সে পর্যন্ত সবাই সুন্দর থাকুন এবং যেটা বলছিল, স্বপ্নের পথে হাঁটতে থাকুন।